আমি শীতলকে বিয়ে করতে চাই। কবে কখন জানি না, তবে সে বউ হলে আমার বউ হবে। অকপটে বলা শুদ্ধর কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। এ ছেলে কি বলে, এসব বলা নেই কওয়া নেই, ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পায়ে পা লাগে, ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাওয়াবে। কিছুদিন আগেও শুদ্ধ শীতলকে চালা কাঠ দিয়ে মারলো। মার্কে শীতল শুদ্ধর সিগারেট খাওয়ার ছবি সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে সীতারা শুদ্ধকে না বকা অবধি থামলই না। কথা খোঁচাখুচি করার ব্যাপারটা না হয় বাদই রইল। তাহলে কিভাবে কি, নাকি দুজনে মিলে প্র্যাঙ্ক করছে? আজকালকার ছেলে মেয়েরা যা পিচ্ছু, হার্ট অ্যাটাক করার মতন কাজকাম করে বলে প্র্যাঙ্ক। এই জন্য আগ বাড়ি কিছু না বলে সকলেই আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে শুদ্ধর কথা শুনে সেমিন খেকে উঠে বলেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। এই কথা শুনে শুদ্ধ ফিসেল হেসে ভুল সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো যে ছোট আম্মু। হ্যাঁ, আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে স্বয়ং ইসলাম ধর্মে জায়েজ আছে। যার ধর্মে জায়েজ, সেখানে বাড়তি কথার কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এতই জ্ঞান রাখো, তাহলে সম্পর্কে জড়ালে কেন? ধর্মে কি বলা নাই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম না, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম না, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি যেসব কিছুই করিনি, বরং হারাম কিছু যেন না ঘটে, তাই আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধু তা তো চোখেই দেখলাম, আমি না দেখলে? সেমিনের কথা আটকে গেল। উনি ফুসফুস করতে করতে অন্যদিকে তাকালেন। রাগে শরীর জ্বলে যাচ্ছে ওনার। তবে ভাসুরের সামনে উনি থামলেও শুধু থামলো না, অকপটে উত্তর দিল, কি দেখেছ? ও, জড়িয়ে ধরেছিলাম তোমার মেয়েকে, এটা বুকে জায়গা দিয়েছি, তবে আমার মনে কোনো নোংরা চিন্তা ছিল না, আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছো তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম, তা কিন্তু নয়। বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছি ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকুকে পূরণ করতে আজই আমি বিয়ের কথা জানাতাম, কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলেই তোমার হাঁটা চলার শব্দ শুনেও আমি ওকে বুক থেকে সরাইনি। ভদ্র সেজে দাঁড়িয়ে যাইনি তোমাকে দেখে। যদি সেরকম ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। কথা বলে শুদ্ধ থেমে সামনের দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউই বুঝলো না। আর বুঝলোই না বলেই এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মে জায়েজ, তবুও মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম মনে পড়ছে না। আর তোমরা বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। এই কথা শুনে পুনরায় সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না, আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস। সেটা তোমার ব্যাপার, জানানো দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে? মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিল শরাফত চৌধুরী। ছেলের কথা আর ভঙ্গিমা বলে দিচ্ছে সে এ ব্যাপারে ভীষণ সিরিয়াস। তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার মতামত জানা দরকার। তাই উনি হাত উঠিয়ে সবাইকে থামতে বললেন। তারপর শুদ্ধর পিছনে লুকিয়ে থাকা শীতলকে ডাকলেন। মা, এদিকে এসো। ওনার ডাক শুনে শীতল ইঁদুরের মতো উকি দিয়ে বলল, যেতে গেলে আম্মু খপ করে ধরে খুব মারবে, তুমি বলো, আমি শুনছি। শুদ্ধ কি কোনো কারণে তোমাকে ফোর্স করেছে? কোনো কিছু নিয়ে ভয় দেখে এসব বলাচ্ছে, নাকি দুজন প্ল্যান করে আমাদের সাথে প্র্যাঙ্ক করছো? শরাফত চৌধুরীর কথা শুনে শুদ্ধর ফিকুচকে তাকালো। ফোর্স? এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলেই মানবে এত সরল নয় নিশ্চয়ই চৌধুরী কন্যা। যেখানে সে নিজেই চুমুটুমু খেয়ে শরীরে জীবাণু ছড়িয়ে একা একাই আমার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে সে নাকি ফোর্স করবে? হাস্যকর। তবে শুদ্ধ আর কথা বাড়ল না। শীতলের মুঠে থাকা পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে যা করবি ভেবে করিস। শীতল ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর শরাফত চৌধুরীর দিকে। তবে কানে একই সুর বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা শুদ্ধর কথা। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস তাহলে আমায়
চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এই জন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। এ কথা স্মরণ করতে মনে হলো কেউ যেন তার কলিজায় ভয়াল থাবা বসালো। রক্তাক্ত করে দিল পক্ষপাশ। তার অক্ষিপথ অশ্রু ছলকে গড়াতে লাগলো। শুদ্ধর দিকে একবার তাকাতে গিয়ে সামনের দিকে নজর করল। চাহনি যেন বলছে, ও ভাইয়া বাঁচাও। সায়ন বোনের চাহনি বুঝে 2 কদম এগিয়ে এলো। মাথায় হাত রেখে গুরুগম্ভীর সুরে চিকিৎসা করলো। শুদ্ধর নামে কবুল পড়বি, কাজে রাখবো। শীতল মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ল কেবল। আর তা দেখে সায়ন বোনের মুখ উপরে তুলে সুস্পষ্টভাবে বলে বসল, ভালোবাসলে সর্বসম্মুখে ভালোবাসা প্রকাশের সৎ সাহস থাকতে হয়। যদি না থাকে, সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই আমি যেমন তোর বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি স্বর্ণকে ভালোবাসি। বিয়ে ওকেই করব। সে হবে চৌধুরীদের বড় পুত্রবধূ। আমার বিশ্বাস, হাত বাড়ালে আমার স্বর্ণ এগিয়ে আসবে। প্রয়োজনে আমার বারোনা হাত ধরতে সেই বাড়ি ছেড়ে দেবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসার প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই বলি সোহেব শুদ্ধর হবু বউ। সায়নের একথা শুনে সকলে যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। শুদ্ধর সঙ্গে শীতলের কথা মানলেও সায়ন স্বর্ণের কথা মানতে পারল না কেউ। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলে। এটা সম্ভবই নয়, কারণ লোক সমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরে সবাই জানবে তখন কিচ্ছু বলার আগেই ভাবে বাড়িতে নিশ্চয়ই অঘটন ঘটেছে, নতুবা এক ভাইয়ের ছেলেদের সঙ্গে আরেক ভাই 2 মেয়েরই বা বিয়ে দিবে কেন? দিলে একজনের দিক, তাই বলে দুজনেরই। এমন না যে চৌধুরীরা খারাপ কিংবা ছেলেমেয়েরা খারাপ যার জন্য বিয়ে আসে না। বিয়ে তো অহরহ আসে। যদি আসে তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মোদ্দা কথা, ছেলে মেয়েরা যদি এতই সাধু হয় তাহলে বাইরে আত্মীয়তা করতে সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটোরই চরিত্র দোষ আছে? যদিও তারা নিষ্পাপ হয় তাহলে কি ছেলে দুটোর মাঝে ঘাপলা আছে? নতুবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কিন্তু নয়। বরং হাসাহাসির কারণ পেয়ে বলবে আজকাল চৌধুরী নিবাসে পরিকল্পনা করে ভালোবাসাবাসি চলে। এইসব কথার কে জবাব দিবে কি? এদিকে স্বর্ণ চুপ করে তাকাচ্ছে সায়নের মুখপানে। দেখছে একজন অধৈর্য প্রেমিক পুরুষকে। দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আধা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলেই আজ সে অঘটন ঘটিয়েই ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পারছে তার কথার এখন সব সম্পর্কের বাঁধন নড়বড়ে হতে পারে? শুদ্ধ শীতলের পূর্ণতার মাঝে অপূর্ণতার শক্ত দেয়াল হয়ে ওঠার কারণও হতে পারে। এদিকে সায়নের কথা শেষ হতে সেমিন দুপা পিছিয়ে গেলেন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গোহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়া বলে না, বলে একেবারে ভেঙে শির দ্বারা ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়ে গেল। ওনাকে পেছাতে দেখে স্বর্ণ এগোতে উনি হাত উঠে বারণ করলেন। আর কিছু বলার কারণও নেই, শোনারও নেই। মেয়েরা অনেক বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরা বেছে নিতেও শিখেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও ছুটি বলে না, এটাকে বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থম মেরে লাল বর্ণ চোখে তাকালেন সদা চৌধুরীর দিকে। তারপর আঁচলে চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হইনি, এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। আজ যেতে চাচ্ছি, সঙ্গে নেওয়া সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিও। যদি তাও না পারো তবে আমার দাফনের জন্য তৈরি থেকো। সিমিনের কথা শুনে সাদা চৌধুরী কথার খেয়ে হারিয়ে ফেললেন। শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মিনীর দিকে। এ যেন অচেনা কেউ। এতগুলো বছর উনি জেনে এসেছে সিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকে সিমিন অনায়াসে বিসর্জন দিতে যাচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপলো না? মনে পড়লো না সামনে দাঁড়ানো মানুষটা কি সহ্য করতে পারবে কি না? এদিকে সত্য সায়ন আর দরজা দাঁড়ানো রুবাব যেন বাখারা। তারা কল্পনাও করতে পারেনি
তাদের নরম সরম ছোট্ট আম্মু এ কথা বলতে পারে, কিন্তু এই ঘটনা অন্যদিকে মন নিচ্ছে দেখে এবার শায়নি গেল। সিনা উচ্চ করে সরাসরি সিমিনকে বলল। এতটাই অযোগ্য আমরা? সিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। শায়নও তখনও গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞেস করলো, যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখে এনে না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। সিমিন চলে যেতে নিলে এবার স্বয়ং সিতারা চৌধুরী সিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারবি না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ মা, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনেই বিপথে যেত না, আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাটার পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথের কাটা? বিপদ? কি বোঝাতে যাচ্ছিস তুই? এতদিন তো তোরা আমার সন্তান বলে কিছু ছিলি না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করছিস? যা ভাববে তাই। আজ থেকে ধরে নাও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটোর দায়িত্ব দিয়ে গেলাম। যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও আর তাদের কথা ভাববো না। এই কথা বলে সিমিন যাকে সরিয়ে দিয়ে চলে যেতে নিয়ে শীতল মায়ের আঁচল টেনে ধরল। মাকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিষে চল আমার সঙ্গে। এই কথা শুনে শীতল থমকে গেল, ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। শীতল কথা শেষ করতে পারল না, তার আগে সিমিন সজোরে 2 থাপ্পড়ি মেরে বসলেন শীতলের গালে। এবার সুতের যেন রাগের মাত্রা হারালো। সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিরে আটকে ফেলল রূপাপ, তবুও থামলো না, যে কঠিন ছুঁড়ে পড়ল। যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাও মেয়ে তোমার একারই আছে? আর কারো মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করে না? অহেতুক কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ও, এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে। শাসনেরও লিমিট থাকে। কথা হচ্ছে সবার সাথে ওর গায়ে হাত তুললে কেন? মেইন কালপ্রিট হচ্ছি আমি, আমাকে মারতে? ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তুললে তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করব তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতাও আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যার যা ভালো লাগে করুক। শুদ্ধ রূপাবের থেকে নিজেকে ছাড়িয়ে সিমিনের মুখোমুখি দাঁড়ালো, বুক উঁচে শীতল চাহনিতে তাকে থমথমে সুরে পড়ল, তুমি মেইন টপিকে না এসে বারবার পিছলে যাচ্ছ। যা বলার সরাসরি বলো, আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বাউন্ডুলে, নেশাখোর, মেয়েবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছ? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকেও হাই লেভেলের? নিশ্চয়তা নিয়েছো তোমার মেয়ে তাদের কাছেই ভালো থাকবে? সুদের কথা সিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি যত ধর চেপে অগ্নি দৃষ্টি ছুঁড়ে বললেন, সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। কেন দেবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে মানলাম, যাও দিও না কৈফিয়ত, তাহলে মেয়ে দাও। দুদিকেই যদি মুঠো এঁটে রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, আর নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরাই বা কেন মানবো? কেন? আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সিতারা চৌধুরীর ছেলে। আমার প্রধান সমস্যার কথা যদি বলি তাহলে বলবো, যে বাড়ির বউ আমি, সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয়তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যাটা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? সিমিনার এ কথা ও কথা বলল না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনার যাওয়ার দেখে সাদাত চৌধুরীও গেলেন সহধর্মিনীকে বোঝাতে।
আজকে সিমিন যেন বোঝার অবস্থায় নেই। উনি আধ ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। সাদাত চৌধুরী কথাও মানতে নারাজ। সিরাতো পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। সারাফাত চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়ার দৃশ্য। সিমিন কিসব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায়, তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আম, তাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। এই কথা বলে উনি দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল এক ছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ল। সেমিন আজকে পাথর বনে গিয়ে শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সাজাদ চৌধুরীও বেরিয়ে গেলেন। বেশ দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানো সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতেই শান পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবি না। স্বর্ণ শানে থেকে দ্বিগুণ তেজ নিয়ে বলল, যাব। বারণ করেছি আমি। শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেখানেই। ভালোবাসি মানে এই না যে বাবা মায়ের সঙ্গ ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে দরকার নেই সেই ভালোবাসার। কথাখানা যেন শানের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে, একথা মুখ ফুটে বলছেও। এত বড় স্পর্ধা ওর। শান রেগে দিক শূন্য হয়ে স্বর্ণের গলা চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। তারপর চিৎকার করে বলল, এই বেমারের বাচ্চা, কি বললি? আবার বল বল। আমার রেখে কোথায় যাবে? কোথায় যাবি তুই? প্রচণ্ড ব্যথা স্বর্ণের গালের হাড় যেন ভেঙে এলো। রুবাব সাফান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে সরালেন। ছাড়া পেতে স্বর্ণ আর কোনো দিক না তাকে বোনের হাত ধরে বেরিয়ে যেতে শীতল খপ করে শুদ্ধর পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাউমা করে কাঁদতে থাকলো করুণ সুরে। শুদ্ধ লাল বর্ণ চোখে শুধু তাকিয়ে দেখলো শীতলের কানারত মুখ। স্বর্ণ বোনের হাত জোরে টানতে সায়ন আবারও তেড়ে যেতে গেল স্বর্ণর দিকে। এবার শুদ্ধ সায়নকে আটকে ধরে বলল, যেতে দাও। এই কথা শুনতে সায়ন অবাক চোখে তাকালো শুদ্ধর দিকে। আর শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল স্বর্ণ শীতলকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের দিকে। বোনেরা চলে যাচ্ছে দেখে সাম্য সৃজনও কাঁদতে কাঁদতে ছুটল ওদের পিছু পিছু। সিরাজ, সাফওয়ান, রুবাব শখ দৌড়ে গেল তাদের ফেরাতে। সাদাত চৌধুরী কেবল গাড়ি স্টার্ট করেছেন। হুইল ঘুরাতে দেখে স্বর্ণ আর শীতলও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটাও যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করতে চোখের পাতায় তারা ভাসতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায় এতদিন চৌধুরী নিবাসের প্রতিটি সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যতটা ছুরি বসে চলে যাচ্ছে স্বার্থপরের মতন। এদিকে সহধর্মিনীকেও ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সেমেনের। যারা আছে তারা সুসময়ের মাঝে। এতদিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি যার কারণে সাম্য সৃজন ভয় কুকড়ে যাচ্ছে। তবে যখন বুঝলো তাদের বোনটা ছেড়ে যাচ্ছে, তখন যেন তাদের হুঁশ ফিল। হাউমাউ করে কেঁদে সেমিনের আঁচল ধরে বলতে লাগলো, ও ছোটো মা, যেও না। তুমি গেলে আমাদের কে টিফিন বানিয়ে দেবে? আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার হাতের রান্না খাবো? এই কথা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখ চুমুতে ভরিয়ে দিয়ে সিরাতকে বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। সিরাত একটা কথাও বলল না, একটা অভিমান নিয়ে তাকিয়ে রইল ছোট জায়ের দিকে। তবে না বলো থাকতে পারলো না, তাই বলেই ফেললেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চুরে ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে। ছোট, আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। এই কথা শুনে সেমিন শুধু হাসল। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়িতে উঠতে গেলে রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরল। তারপর হাতের উঁচু পিছে কপাল ছিকি কান্না ভেজা বলল, একটু ভালোবাসা পাই বলেই মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকে। দেশে আর আছেই বা কদিন? আমরা তো তোমার ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় এবারের মতো মাফ করে দিয়ে কোলে টেনে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সব সময় সঙ্গে থাকবে।
এ কথা বলে সবার দিকে একবার তাকে গাড়িতে উঠে বসলেন। স্বর্ণ শীতল ততক্ষণে উঠে বসেছে। শীতল এখনো দু হাতে মুখখানে ঢেকে হাউ মাউ করে কাঁদছে। তার বুক ফেটে যাচ্ছে, যেন চরচির হয়ে যাচ্ছে। শুদ্ধকে ছাড়া থাকবে কিভাবে সে? তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবেই বা কিভাবে আজকাল তাকে ছাড়া? দমটা যেন আটকে আসে। এদিকে সব বাঁধন ছেড়ে যেতেই যখন হবে, সাজাদ চৌধুরী দেরি করলেন না। নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক পেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে গড়া চৌধুরী নিবাসের সুখে মোরা সুখ সাম্রাজ্য। ঈদ মানে আনন্দ, আর মুসলিম পরিবারে এই দিনটিকে নিয়ে কত কত জল্পনা কল্পনা, সালামি দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এইসব নিয়ে থাকে নানান পরিকল্পনা। প্রতি বছর চৌধুরী নিবাসে ঈদের সকাল শুরু হয় চিৎকার চেঁচামেচি দিয়ে। এরপর সারাদিন চলে নানান খুনসুটি দুষ্টমে। যতই কাজ থাকুক, শেষ বিকেলে ভাই বোনদের মিলে ঘুরতে যাওয়া, যেতে যেতে মজা করে স্মৃতি কুড়ায়। সেই সব স্মৃতিচারণ করে কোনো এক উদাস প্রহরে। ভেবেছিল রোজার শুরুটা দুর্ঘটনা দিয়ে হলেও ঈদটা বোধ হয় ভালোই কাটবে। এই জন্য প্রতিটি সদস্য নিজেরাও সচেতন থাকতো যেন কোনো বিপদ না হয়। কিন্তু কপালে ফের ঈদের সকালেই আচমকা ঝড়ে তছনছ হয়ে গেল সব। ভেঙে গেল টুকরো টুকরো রঙিন কিছু স্বপ্ন। নড়ে পড়ে হয়ে গেল সবার সঙ্গে সবার দৃঢ় বন্ধনের ভেদ। কেউ জানে না এই সমস্যার আদৌ সমাধান হবে কিনা, আদৌ ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগবে কিনা। এদিকে সাদাত চৌধুরী গাড়ি বেরিয়ে যেতে শরাফত চৌধুরীর দরজা থেকে ফিরে এলেন। শেষ আশাটুকু নিয়ে তাকিয়েছিলেন ভাইদের ফিরে আসার। ভাঙা মন নিয়ে শতবার সৃষ্টিকর্তার কাছে চাইছিলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাক্কেল ঘটে, তাদের যাওয়া যেন আটকে যায়। কতবার তাকালেন শুদ্ধ সামনের দিকে, তারা যেন আটকায়। নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবার বাঁচায়, কিন্তু তারা যেন পাথর। দুজনে কেউ কথা বলল না। শান এখনও স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলো। শুধু কটকট করে নিচের রুমে চলে গেল। এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করলো না সে। অথচ যত্নে করা পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না। শুদ্ধর মতো বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দুই চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো। উনি এক কদমও এগোতে পারলেন না। ধপ করে বসে পড়লেন পাশের সোফার হাতলে, এক হাত ঠেকে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল সময় কালক্ষণ। বুকের ভেতর আজ এতটাই পড়ছে, সবকিছু ভুলে বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন শরাফত চৌধুরী। আহা, কি বেদনাময় সুর, কান্নার সুর, কত যন্ত্রণা মিশে রয়েছে সেই কান্নায়। স্বামীকে জীবনে প্রথম এইভাবে কাঁদতে দেখে সিতারা দেয়ালে পিঠ থেকে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনার এই কান্নায় শব্দ নেই, বন্ধ নেই, গন্ধ নেই, আছে বিষাদে ভেজা কষ্ট। আর কষ্ট কিছু পোড়ানোর নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সেই বাগানে কিছু সুগন্ধি ফুলের চারাও দিলাম। এবার যত্ন নিয়ে ফুল ফোটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসের ঘরে এই মানুষটা চৌধুরী নিবাসে নামে একটা বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিলেন যেন এই সংসার বুকে আগলে রাখেন। কিন্তু হলো না, পারলেন না তিনি। সিমিন কেন এই কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছে, সে বোনরূপী যা ওনার দিকে আঙুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শুধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মোটা কথা, ছেলেমেয়েরা যদি একে অপরকে সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারাই যদি ভালো থাকে, তাহলে এত কথা আসছে কেন? বাকিরা সমাজের কথা, সমাজের লোকেরা কোন ব্যাপারে কথা বলে না। কোনো ফর্সা মায়ের কোলে বাচ্চা কালো হলেও গসিপ করে, আবার কালো মায়ের পেটে ফর্সা বাচ্চা হলেও গসিপের শেষ থাকে না। আকার ইঙ্গিতে কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্কই ছুঁড়ে মারে। বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে? বরং সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাতর চোখে তাকালেন এখনও কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে
বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওদিকে শরফত চৌধুরী তখন অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, মা, মা গো, আমি পারিনি তোমার যত্নে করা সংসার ধরে রাখতে। আমি ব্যর্থ মা গো। আমার কলেজের ভাই, আমার বাচ্চাগুলো আজ আমাকে ছেড়ে দূরে চলে গেছে মা গো। আমার শীতল, আমার আম্মা যান। শীতলকে উনি বরাবরই খুব বেশি ভালোবাসে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর ঝাপসা কারণও হতে পারে শীতলের মুখটা ওনার মায়ের মুখের মতন। সফওয়ান চৌধুরী চোখ মুছতে মুছতে বাইরে থেকে এসে ভাইকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। খুব ছোটবেলায় ওনার 3 ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেননি। 3 ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামনে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরে কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে এ কথা ভাবলেও ওনার দম আটকে আসছে। বাবা চাচার কান্নার শব্দেও সায়নের নড়চড় নেই। সে চোখ শক্ত করে এখন স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে, স্বর্ণ তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এ কি মানা যায়? এই বেঈমানকে জান দিয়ে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতো শীতল মারের ভয়ে সত্যকে অস্বীকার করলো। তার স্বর্ণ উঁচু গলায় তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু কি ঘটলো? শীতলটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু স্বর্ণ তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপলো না? আচ্ছা, স্বর্ণ কি সিমিনকে বোঝাতে পারতো না, নাকি স্বর্ণ তাকে ভালোবাসেনি? বাসলে এভাবে ছেড়ে যেতে পারতো, নাকি ছেড়ে যাওয়া যায় সে কি জানে না? বাড়িতে ফিরে তার কাছে না গেলে একদণ্ড স্থির থাকতে পারে না। তার শরীর টান নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়। তাহলে তাহলে কিভাবে গেল? শীতলটা চলে গেল? একবার ভাবলো না শুদ্ধর কথা, এই ভাইটার কথা? বেইমানের সাথে সাথে শীতলটা বেইমানের খাতাতে নাম লেখালো, পারলেও দেখাতে। আপন ভাবনায় মশগুল থাকা শানের ভাবনার ছেদ ঘটল গালে তীব্র ব্যথা অনুভব করে। সে লাল বর্ণ আগুন চোখে তাকিয়ে গালি দেওয়ার আগেই শরফত চৌধুরীকে দেখে সামলে নিল। তখন শরফত চৌধুরী চিৎকার করে বললেন, তোর মতো জানোয়ার ছেলের দরকার নেই আমার। যদি চাস আমি এই বাড়িতে থাকি, তাহলে বাড়ির চৌকাটে পা রাখবে না তুই। বিহারের মতো যদি ফিরেও আসিস, তাহলে আমার কাঠিয়ায় কাঁধে তোলার জন্য প্রস্তুত থাকিস। বাবার কথা শুনে শান ঝোঁক গেল। বাপটাও তার কষ্ট বুঝলো না। বাড়িতে চলে যাওয়ার কথা সোজা সাপটা বললেই হতো, এত কঠিন কথা দরকার ছিল? আহারে, বুকে জায়গা দাও আপনজন। সবগুলো আজ যেন বুকটা জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। শান কথা পারল না, কিছু বলতে গিয়েও বুঝলো কণ্ঠস্বরে বাক্য সাজাতে ব্যর্থ সে। তাই সম্মতিসূচক মাথা নাড়িয়ে পা বাড়াতে সিতারা তাকে চাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। শখও হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাঙা আয়নায় পাথরের টুকরোর আঘাতে সংসারটাও যেন একেবারে আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখন সফওয়ান চৌধুরী এগিয়ে এসে বলতে লাগলেন, যাইস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথায় কষ্ট নিস না আব্বা, মন থেকে বলছে না ভাই। সায়ন মেজর চাচার দিকে তাকে কেবল হাসল, জোরপূর্বক হাসি যাকে বলে। তখন শরফত চৌধুরী পুনরায় বললেন, আমি রেগে বলছি না, ভেবেই বলছি। চলে যাকো, আমার চোখের সামনে দেখতে চাই না ওকে। এই কথা বলেই তিনি চোখ মুছতে মুছতে 2 কদম এগোতে সায়ন ঠোক গিলে ছিছিয়ে বলল, আমার সবটুকু আয়ু তোমার হয়ে হলেও তুমি দীর্ঘজীবী হও, হাজার হাজার বছর ছায়া হয়ে থাকে বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমার বাড়িতে, বা মারো মনে বাড়ির দামি চৌকাঠ। শুধু রিকোয়েস্ট, মরাটার কথা বলো না। খারাপ ছেলে হলেও তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টের জ্যাম বাঁধে কিনা। এই কথা বলে মাকে বুক থেকে সরিয়ে দিয়ে মায়ের কপালে মাঝখানে চুমু এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছালো, পেছন ফিরে তাকালো না। তাকে আর কি হবে? বাড়িতে থাকার মেয়াদ বুঝি যে ফুরিয়ে গেছে। শুদ্ধ নিজের রুমে বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়িভাবে শিব আছে। পরনে এখনও সকালের সাদা পাজামা পাঞ্জাবি। বুকটাতে লেগে আছে শীতলে জড়িয়ে ধরা নরম অনুভূতি। এইমাত্র সিঁড়িতে দাঁড়িয়ে শানকে চলে যেতে দেখেও আটকালো না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে চলে গেলে কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যা,
তাছাড়া ভালোই হয়েছে, নয়তো স্বর্ণকে ছাড়া শায়ন বাড়িতে থাকতে পারতো না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতন চটপটিয়ে মরত। ভাইকে খুব ভালো করে চেনেছে। মোদ্দা কথা, যে যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কয়টাকে সে বাড়ির অভাব বুঝিয়ে ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখের পাতে ভেসে ওঠে শীতলের কান্নার নিষ্পাপ মুখ, করুণ সেই দৃষ্টি। বেয়াদবটা গেল তো গেল, কাঁদতে কাঁদতে বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না, ভ্যা করতে করতে গেল। আর সিমিনকে আপাতত কিচ্ছু বলবে না। সে বাংলা সিনেমা দেখে দেখে নিজেকেও রিনা খানের চরিত্রে নিয়ে তাকে বোধ হয় দিতে চাচ্ছে খাটতারা জামাইয়ের চরিত্র, যদিও তাদের সমস্যা নেই। মানব না, মেয়ে দেব না, এই বাড়িতে থাকবো না বললেই হবে? এতই সোজা? প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো। এখন নাকি মেয়ের মায়ের সমস্যা, এত জ্বালা সহ্য হয়?